শয়তান বধ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে আটক শতাধিক। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার, এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল। শৃঙ্খলা ফেরাতে কমান্ড সেন্টারের কাজ শুরু জানালেন প্রেস সচিব। কমান্ড সেন্টারটা এটা একটা সমন্বয় করবে হোম মিনিস্ট্রির, এখানে সবাই এটা এখানে প্রত্যেকটা বাহিনীর প্রতিনিধি থাকবেন। অভিযানকে স্বাগত জানালো বিএনপি। এতদিনের পরে এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে, কোন সংস্কার সুষ্ঠু ভোটে বাধা হলে আপত্তি জানাবে বিএনপি, ইসির সাথে বৈঠকে দলটি, রাজনীতিতে জড়াবে না কমিশন বললেন সিএসি। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দুই কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত এক, সড়কে যানজট ভোগান্তি, দুপক্ষকেই সহনশীল হওয়ার আহ্বান পুলিশের। জুলাই গণহত্যায় জড়িত আরো 7 জনকে ধরতে পরোয়ানা জারি, উত্তরা থানার সাবেক ওসি গ্রেপ্তার, 5 দিনের রিমান্ডে মোল্লা নজরুল। অবৈধভাবে ভারতীয় কোম্পানির মাধ্যমে 2 কোটি বই ছাপায় এনসিটিভি, বলছে দুদক। অভিযুক্ত 25 জনের লকার খুঁজে পায়নি সংস্থাটি। মূল্যস্ফীতি কম ও সুদহার অপরিবর্তিত রেখে কাল দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা, সংকোচনমূলক নীতি থেকে সরছে না কেন্দ্রীয় ব্যাংক। এবং লঞ্চ নয়, চার্টার বিমানে বরিশাল গেল বিপিএল এর ট্রফি, ঐতিহাসিক ওয়েলস পার্কে দর্শনার্থীদের ঢল, টানা জয়ে উচ্ছ্বাস। Rainbow Paints, the color of joy. দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। চলে যাব পুরো খবরে। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। সচিবালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিব জানালেন, বিশেষ অভিযানে সরাসরি অ্যাকশনে থাকছে যৌথ বাহিনী, আর এতে গুরুত্ব পাবে মানবাধিকার। রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে তারা গ্রেফতার হবে। অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। অপারেশন ডেভিল হান্টে শুধু গাজীপুর থেকেই রোববার দুপুর পর্যন্ত 82 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের 16 জন পতিত সরকারের মন্ত্রীর বাড়িতে সশস্ত্র অবস্থায় সরাসরি হামলা করে ছাত্রদের উপর, এমনটি জানিয়েছেন জিএমপি কমিশনার। তারা যখন হুমকি দেয়, তারা মৃত্যুর হুমকি দেয়, জনগণকে না ঘুমানোর হুমকি দেয়, আমরা তাদের বিরুদ্ধেই আমরা অভিযান চালাতে চাই। আমরা কোনো দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না। শিক্ষার্থীদের উপর হামলায় রবিবারও বিক্ষোভ ছিল ছাত্র জনতার। জড়িতদের দ্রুত বিচারের দাবিতে চন্দ্রায় ফ্লাইওভারের নিচে বিক্ষোভ করে তারা। এদিকে সচিবালয়ে অপারেশন ডেভিল হান্টের বিষয়ে রোববার আনুষ্ঠানিক ব্রিফিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র সচিব জানান, বিশেষ অভিযানে সরাসরি অ্যাকশনে থাকছে যৌথ বাহিনী, এতে গুরুত্ব পাবে মানবাধিকার। একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল। এছাড়া রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই অভিযানে টার্গেট ডেভিলরা। অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলেও জানান উপদেষ্টা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সন্ধ্যা 6টা থেকে সকল বাহিনীর সমন্বয়ে কাজ শুরু করেছে কমান্ড সেন্টার। এখানে কুইক রেসপন্স করবেন তারা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। কমান্ড সেন্টারটা এটা একটা সমন্বয় করবে হোম মিনিস্ট্রির এখানে সবাই এটা এখানে প্রত্যেকটা বাহিনীর প্রতিনিধি থাকবেন এবং কন্টিনিউয়াসলি এটা মনিটর হবে। আজকে তো কাজ শুরু করবে, আপনারা যখন এটা ফুললি কাজ হবে আপনারাই ওখানে যে বুঝবেন যে তারা কিভাবে কাজ করছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে। রোববার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ শেষে মির্জা ফখরুলের সঙ্গে ঢাকায় ফিরেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতারা জানান তাদের এই সফর সফল হয়েছে। দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে, অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হবে, এমনটি বলেন বিএনপি নেতারা। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা ডেভিলতে একমাত্র অপারেশন ডেভিল একটা আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। গাজীপুরের দক্ষিণ খান এলাকায় এখন সুনসান নীরবতা। যৌথ বাহিনীর অপারেশনকে অনেকে স্বাগত জানালেও এলাকায় বিরাজ করছে আতঙ্ক। অনেক বাড়িতেই ঝুলছে তালা। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলির ঘটনায় জিএমপি সদর থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। রাস্তাঘাটে নেই তেমন লোকজন, চারদিকে শুনশান নীরবতা। গেল শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে পুরো দক্ষিণ খান এলাকায়। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেক বাসিন্দা, ফলে এখানকার বেশিরভাগ বাড়ি পুরুষ শূন্য। অন্য জায়গা থাউন লাগে, দিন হয়েছে অনেক দুপুর হয়েছে যাইছি আয়া অনেক গোসল মোসল করে আবার থাউন লাগবো গা, রাইতে হলে আতঙ্কের ভিতরে থাউন যায় না। নিরাপত্তার জন্য যে ঘরে ঘুমাইতে পারতেছে না, নারী পুরুষ সমানে পলায় পলায় থাকতেছে জানের ভয়ে, বুঝছেন। স্থানীয়দের অভিযোগ ঘটনার রাতেই পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। শনিবার ভোর থেকেই এলাকা ছাড়তে শুরু করেন অনেকে। প্রশাসন পুলিশ আমার ছেলে লয়ে গেছে, আমার 2 ছেলে নিচে, আমার বোন দিচ্ছে, ওরা আমাকে পাইলে তো নিবোগা। মানুষ তো আতঙ্কে পুলিশে আসার পর থেকে এখন আর মানুষ নেই। তারা ধরে নিয়ে যেতেছে এবং কি অফিসের কার্ড দেখার পরেও তারা ধরে নিয়ে যেতেছে। এদিকে শনিবার রাতভর যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে গাজীপুর জেলা, মহানগর পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। যদিও রোববার সকাল থেকে গাজীপুরের কোথাও চেকপোস্ট বসিয়ে তল্লাশি কিংবা অভিযানের চিত্র দেখা যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। রোববার বিকেলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। জানা যায় বিকেল 4টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং লাঠি দিয়ে আঘাত করে সিটি কলেজের নাম ফলক খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং তখন সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্ক। তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। আর এতে করে সংঘর্ষ বন্ধ হলে যান চলাচল স্বাভাবিক হয় সায়েন্স ল্যাব এলাকায়। গ্রুপের মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্টের মাধ্যমে এর কারণে আরো পোলাপানদেরকে উস্কানি দেওয়া হইতেছিল। এরকম উস্কানি দেওয়ার গ্যাঞ্জামটা আরো বড় করা হয়েছে। যেহেতু তারা তো কলেজ স্টুডেন্ট, আমরা তো তাদের উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারি না। আমরা তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে আমরা তাদেরকে ডিসপার্স করার চেষ্টা করেছি, যতটুকু জানমালের নিরাপত্তা নিশ্চিত করে। সংসদ কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হলে তাতে আপত্তি জানাবে বিএনপি, বলেছেন বিএনপি নেতারা। রোববার বিকালে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তারা। বিএনপি নেতারা জানান, আগামী জাতীয় নির্বাচন আয়োজনে মে জুনের মধ্যে ইসি প্রস্তুত হবে। নির্বাচন নিয়ে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন দলটির নেতারা। চলতি বছরের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন চাই দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। দাবি আদায়ে মাঠেও নামছে দলটি। সারা দেশে 64টি সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে দলটির স্থায়ী কমিটির বৈঠকে। লক্ষ্য দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবি আদায়ে জনমত গড়ে তোলা। মাঠে নামার আগে ভোট আয়োজনে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত তা জানতে রোববার ইসিতে বিএনপির প্রতিনিধিরা। এএমএম নাসির উদ্দিনের কমিশনের সঙ্গে এটাই বিএনপির প্রথম বৈঠক। বৈঠকের পর গণমাধ্যমের সামনে বিএনপি নেতারা জানান কি আলাপ হলো নির্বাচন ভবনে। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। এর আগে রোববার সকালে একটি অনুষ্ঠানে সিইসি বলেন, রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণেই ইসির এত বদনাম। ইসি রাজনীতিতে ঢুকতে চায় না। আমাদের প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, যে ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো? 100টা কারণ বলতে পারবেন, কেউ 200টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দ্য ইলেকশন কমিশন। সিইসি বলেন, নির্বাচন কমিশনের উপর রাজনীতিবিদদের প্রভাব বন্ধ না হলে আবারও সেই পুরনো চিত্রই ফিরে আসবে। তাই প্রয়োজন সবার সহযোগিতা। সজল দাস, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার মামলায় আরো 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার দুপুরে এই পরোয়ানা জারি হয়। এদিকে গণহত্যার ঘটনায় আলোচিত কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন চলতি মাসেই দেয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর নির্মমভাবে চড়াও হয় তৎকালীন পেটোয়া বাহিনী। বিভিন্ন কায়দায় টার্গেট করে গুলি ছোড়া হয়। এসব ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে অনেকেই ধরা পড়েছেন, অনেকে এখনো পলাতক। এবার পলাতক থাকা 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন ট্রাইব্যুনাল। রাজধানীর চাংখারপুলে আন্দোলনের সময় নির্বিচারে গুলি ছুড়ে আলোচিত হন একজন এপিবিএন কনস্টেবল। এই ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করতে তার 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে উত্তরা পূর্ব থানার তৎকালীন ওসি মুজিবুর রহমানকে রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তারের কয়েক ঘন্টা পরই হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিন বিভিন্ন মামলা তদন্ত প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে চান ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, চলতি মাসেই বেশ কটি মামলার রিপোর্ট জমা দেওয়া হবে। মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম।
ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। এ পর্যন্ত জুলাই আগস্ট গণহত্যার 18 মামলায় 115 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাদের মধ্যে 52 জন বেসামরিক নাগরিক, বাকিরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় ডিআইজি মোল্লা নজরুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকালে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। এদিকে রিমান্ড নামঞ্জুর এবং কারাগারের ডিভিশন ও সুচিকিৎসা চেয়ে আবেদন করে আসামি পক্ষ। শুনানি শেষে 5 দিনের রিমান্ড দেন আদালত। শনিবার মোল্লা নজরুলকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। রাজশাহীর সারদা একাডেমিতে সংযুক্ত ছিলেন তিনি, সেখান থেকেই তাকে আটক করা হয়। সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। ক্ষমতার প্রভাব খাটিয়ে ভারতীয় প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষার 2 কোটি পাঠ্য বই ছাপানো কাজ দিয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এই অভিযোগের সত্যতা যাচাই করতে রোববার সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে অভিযান থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুদক মহাপরিচালক সাংবাদিকদের জানান, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে 124 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপাতে ভারতের একাধিক প্রকাশনা প্রতিষ্ঠানকে কাজ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ভারতের ছাপানো সেই সব বইয়ের মান নিয়ে তখন সমালোচনাও হয় বিস্তর। ভারতীয় প্রতিষ্ঠানকে প্রায় 50 কোটি টাকার বই ছাপানোর কাজ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে রোববার এনসিটিভিতে যায় দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয় 2017 শিক্ষাবর্ষে পাঠ্য বই ছাপার টেন্ডারে 17টির সর্বনিম্ন দরদাতা হয় টিপিএস নামের দক্ষিণ কোরিয়ার এক প্রকাশনী। অভিযোগ ওঠে বিগত সরকারের উচ্চ মহলের ইশারায় সে কাজ চলে যায় ভারতের হাতে। অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে মূলত তথ্য অনুসন্ধানের জন্য আমাদের টিম সেখানে কাজ করছেন এবং তাদের প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে আমরা পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করব। এদিকে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে 124 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটি বলছে, এই বিপুল অবৈধ অর্থের মধ্যে 2টি বিদেশি ব্যাংকের মাধ্যমে 56 কোটি টাকা কানাডায় পাচার করেন তিনি। দুদক জানিয়েছে, মামলা হবে বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার এবং তার 2 সন্তানের বিরুদ্ধেও। অবৈধ সম্পদ অর্জন সহ কানাডায় অর্থ পাচারের অভিযোগ আছে তাদের বিরুদ্ধেও। শেখ আব্দুল হাই বাচ্চু সাবেক চেয়ারম্যান বেসিক ব্যাংক লিমিটেড বিরুদ্ধে 124 কোটি 93 লক্ষ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক পরিচালক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে সাবেক গভর্নর আব্দুর রৌফ সহ 25 কর্মকর্তার লক্ষ্যে দুপুরে বাংলাদেশ ব্যাংকে অভিযানে যায় দুদক। তবে সেখানে সংশ্লিষ্ট তাদের কোনো ব্যক্তিগত লকার পাওয়া যায়নি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে পালানোর পথ খুঁজে পাবে না, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। আজকে যারা এই সরকারকে আড়াল থেকে উস্কানি দিচ্ছে নানান ধরনের,
আন্তরাষ্ট্রীয় দিচ্ছেন না, তারা বলতে চায় যে প্রতিবেশী দেশ আমাদের দুশমন আছে। ওনারা যে অনেক আগে প্রতিবেশী দেশের ট্যাবলেট খাওয়া শুরু করছে, একজন তো পালাচ্ছে কাপড় চলে, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পুরো পালানোর সুযোগ পাবে বলে মনে হয়। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা হবে গণহত্যা, তাই মৌলিক কিছু সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রোববার বিকেলে সিলেটে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। আল্লাহ আল্লাহ রাসূলকে সাহাবীদেরকে নিজে বসে নামাজ শিখাইছেন, নিজে বসে শিক্ষাবিধি দিচ্ছে। উপস্থিত আজকে যারা আছেন, ডেভিল হান্ট যদি হয় 18 কোটি মানুষ সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে। সত্যিকারের ডেভিলরা যদি হান্ট হয়, কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। ফারাক্কার ন্যায্য পানির হিস্সা ও ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ঢাকা থেকে লং মার্চ করেছে বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন। সীমান্তে ফেলানি সহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সামাজিক জিয়াফতের আয়োজনও করে তারা। রোববার সকাল থেকে দিনব্যাপী চলে এসব আয়োজন। শনিবার মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ বের হয়। আয়োজকরা জানান, সীমান্তের নাগরিকদের সচেতন করতেই এই আয়োজন। আরো একটু সময় হলো, সাথেই থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, চুক্তি বাস্তবায়নের আগে দেশীয় ব্যবস্থাপনায় তিস্তা নদীর ভাঙন রোধ করা হবে। তিস্তা খনন মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গণশুনানিতে তারা এসব কথা বলেন। উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকা নির্ভর করে তিস্তার উপর। বহু বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হলেও তা এখনো বন্দী লাল ফিতায়। রবিবার বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা পাড়ে আয়োজিত হয় গণশুনানি। এতে অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সহ অনেকে। এ সময় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, তিস্তা পাড়ের বাসিন্দাদের মতামতের ভিত্তিতেই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হবে। এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না, এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে তিস্তা চুক্তি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার
তার গঠনের পর থেকেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়েছে এবং তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে। আর কালক্ষেপণ না করে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন চান তিস্তা পাড়ের লাখো মানুষ। ইতিপূর্বে অনেক সরকার এখানে এসে মিথ্যা আশ্বাস দিয়ে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছেন, কিন্তু বাস্তবে দৃশ্যমান কিছু নাই। যখন পানি লাগে তখন পানি পাওয়া যায় না। আমরা চাই যে তিস্তায় কৃষি জীবন নির্বাহ যেন ভালোভাবে হয়। মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে এই এলাকার অনেক শিল্প কারখানা স্থাপিত হবে। তিস্তা খনন হলে কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন উত্তর জনপদের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জানিয়ে দেব অর্থ বাণিজ্য সংবাদ। নীতি সুধার অপরিবর্তিত রেখে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিনিময় হার ব্যবস্থাপনাতেও বড় কোনো পরিবর্তন আসছে না। মূলত মূল্যস্ফীতি সামান্য কমে আসা এবং রিজার্ভ $20 বিলিয়ন স্থিতিশীল থাকায় এমন নীতি ঘোষণা করা হচ্ছে। সোমবার বিকেলে মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতির লাগাম টানতে দায়িত্ব নেওয়ার পর থেকে 3 দফায় নীতি সুদ হার বাড়িয়েছেন নতুন গভর্নর। 8.5% থেকে যা এখন বেড়ে দাঁড়িয়েছে 10%। এতে গ্রাহক পর্যায়ে ঋণ নেওয়ার ব্যয় বেড়ে হয়েছে 15%। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে ব্যবসার ব্যয় বেড়েছে, ব্যবসায়ীদের বিনিয়োগে এসেছে স্থিরতা। তাই সংকোচনমূলক নীতি থেকে বের না হলেও নতুন মুদ্রানীতিতে সুদের হারে আসছে না পরিবর্তন। আনসার্টেনিটি কিন্তু স্টিল প্রিভেলিং, আনসেফ একটা কিন্তু মাইন্ডসেট কিন্তু আছে, যার জন্য ওভারঅল আপনার ইনভেস্টমেন্টের ডিমান্ডটা কম। আরেকটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট নিয়ে যেহেতু অনেক কথা হচ্ছে, এখন 14-15 হয়তো চলে গেছে, কেউ কেউ বলে 16-17 নাকি হয়েছে। তো এই রেট অফ ইন্টারেস্টে কেউ চিন্তা করতে পারছেন না যে এত মূল্যস্ফীতির হার লাগামহীনভাবে চলেছে যে এটার জন্য আসলে সংকোচনমূলক মুদ্রানীতির বাইরে কোনো আসলে পদক্ষেপ নাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ধরে রাখা এবং বিনিময় হারের স্থিতিশীলতা গুরুত্ব পাবে এবারের নীতিতে। তবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে কি পদক্ষেপ থাকছে, বিনিয়োগ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় বা কি হবে তা জানা যাবে সোমবার। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাত পা বেঁধে প্রত্যর্পণের অভিযোগ উঠেছে। এতে তোপের মুখে মোদি সরকার। ট্রাম্প প্রশাসনের এমন অমানবিক আচরণের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেছে কংগ্রেস। এদিকে যুক্তরাষ্ট্রে বিপাকে পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। এরই মধ্যে পুলিশের ভয়ে চাকরিও ছাড়ছেন বিদেশি শিক্ষার্থীরা। চলতি সপ্তাহে শতাধিক ভারতীয় অভিবাসীকে হাতকড়া এবং শেকল বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 40 ঘন্টার দীর্ঘ ভ্রমণে টয়লেট ব্যবহারের সময়ও খোলা হয়নি শেকল, এমনটাই জানিয়েছেন অনেকে। আমাদের হাত পা বেঁধে দেয়া হয়েছিল। ক্যাম্পে আনার কথা বলে আমাদের বিমানবন্দরে আনা হয়। 40 ঘন্টা সময় লেগেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব নিয়েও উপহাস করেছেন কেউ কেউ। অভিবাসীদের সাথে ট্রাম্প প্রশাসনের এই অমানবিক ব্যবহারে ক্ষুব্ধ ভারতবাসী। এমন প্রেক্ষাপটে দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেসের যুব শাখার সদস্যরা। আমাদের সাথে যে ব্যবহার করেছে মার্কিন সরকার তার নিন্দা করি। আমাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি ভেঙে পড়েছে। এটি বিশ্বের কাছে ভারতীয়দের অপমান। অমানবিক প্রত্যর্পণ নিয়ে আলোচনার জন্য ভারতের পার্লামেন্টের 2 কক্ষে বিরোধীরা দাবি জানালেও তা মানা হয়নি। প্রতিবাদে পার্লামেন্ট ভবন চত্বরে রাহুল গান্ধী,
প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের সদস্যরা বিক্ষোভও করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে পার্ট টাইম চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। ট্রাম্পের তল্লাশি অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতির হারও বেড়েছে। তাদের অভিযোগ, কঠোর অভিবাসন নীতির নেতিবাচক প্রভাব পড়ছে তাদের শিক্ষা জীবনেও। মাসুদ রানা, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি খেলার খবর নিয়ে, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরু। হ্যাপি কাউ। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে জানাবো খেলার খবর। কথা রেখেছে ফরচুন বরিশাল। বিপিএলে টানা 2টি শিরোপা জয়ী দলটি নিজ জেলায় গেছে ট্রফি নিয়ে। দর্শকদের জন্য উন্মুক্ত থাকলেও শহর জনসমুদ্রে পরিণত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ট্রফি ট্যুরের বেশ কিছু আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে। তারপরও যারা দেখার সুযোগ পেয়েছেন সেই কাঙ্ক্ষিত ট্রফি, তারা সবাই দারুণ উচ্ছ্বসিত। আইতে সাল যাইতে সাল, মগবাড়ি বরিশাল প্রবাদটি যুগ যুগ ধরেই চলে আসছে বরিশালের মানুষের মুখে মুখে। কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে, আর সেই বিভাগেই এবার বিপিএল এর ট্রফি। সকাল থেকেই বরিশাল শহরে লাখ লাখ মানুষের আগমন। উপলক্ষ বিপিএল এর শিরোপা নিজ চোখে দেখার। শহর জুড়ে লালে লাল জার্সিতে ছেয়ে গেছে চারপাশ। নিজ শহরে বিপিএল এর ট্রফি দেখার আগ্রহ কেই বা হেলায় হারাতে চাইবে। দুপুরে বিমানবন্দর থেকে ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করে শিরোপাজয়ী ফরচুনের ক্রিকেটাররা। এরপর বেলস পার্কে লাখো মানুষের সামনে সেই ট্রফি উন্মুখ করা হয়, কিন্তু জনসমুদ্রের কারণে সেটি বেশিক্ষণ রাখা সম্ভব হয়নি। দর্শকরাও বিপুল আগ্রহ নিয়েই দেখেছেন সেই সোনালী ট্রফি। নিজ জেলাকে টানা দুবার শিরোপা জিততে দেখে তারাও যেন আনন্দে উদ্বেলিত। পরবর্তী বিপিএল আমরা বরিশালের স্টেডিয়ামে দেখতে পারি, সেই আশা রাখছি। যদিও দর্শকদের চাপেই তৈরি হয় বিশৃঙ্খলা, সেটির কারণেই ভেস্তে যায় অনেক কিছুই। তারপরও ভক্ত সমর্থকরা দিনটিকে বললেন স্মরণীয়। এই দুই ব্যাট ট্রফি আনছে, এর সে মুখ আনন্দের আর কিছু থাকতে পারে না। মোরা বরিশালের মানুষ অনেক খুশি। অনেক ইচ্ছা ছিল কাছ থেকে দেখবো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ এখানে, তাই সবাই সঠিকভাবে দেখতে পারে নাই। লঞ্চের ট্রফি নিয়ে দক্ষিণের দলটিতে যাওয়ার কথা থাকলেও স্বল্প সময়ের জন্য বিমানে তার ব্যবস্থা করে বরিশাল কর্তৃপক্ষ। শুভদেবনাথ, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।